প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে সব বিভাগেই সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় তিনি উল্লেখ করেন, জাতীয় দলে থাকাকালীন রাজনীতির সাথে কেউ যুক্ত হতে পারবেন কিনা এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। Open the face of the bat inside out. এপ্রিলে সবশেষ টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারে 2-0 ব্যবধানে। এরপর খেলেছে টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সাকিব লিটনদের লড়াইটা হতে চলেছে লঙ্গার ভার্সনে। প্রধান নির্বাচক বলেন, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যেটা তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। এই সময় তিনি কথা বলেন সাকিব আল হাসানের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া নিয়েও। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে, তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। দলের আরেক সদস্য নাহিদ রানার আশা, দলের ভালো পারফরম্যান্সে বল হাতে অবদান রাখতে পারবেন তিনিও। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই, তবে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 21শে আগস্ট মাঠে নামবে টাইগাররা। 30শে আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে। ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিকেটের উন্নতি না হওয়ার জন্য নেতৃত্বের দায় রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্তরে রদবদল হয়েছে। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। এবার পরিবর্তনের পক্ষে মতামত জানালেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন আনার তাগিদ দেন তিনি। দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে, বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজড হয়ে যায়। সো এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি, অনেক সমস্যা আছে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন, সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি না হওয়াটাকে নেতৃত্বের দায় বলে মনে করেন নাজমুল আবেদিন। বিসিবিতে শৃঙ্খলার অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই ক্রিকেট বিশ্লেষক। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদেরই। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনার দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলো একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না
যে নেপালের সাথে জিতবো আর আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে কিন্তু। সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। বিসিবি সংস্কারে প্রয়োজনে তিনি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশ জাপান 20টি সোনা জিতে তৃতীয় হয়েছে। একটা অসাধারণ অলিম্পিক আয়োজন করল প্যারিস। সেখানে অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করেছে ক্রীড়াপ্রেমীরা। Hollywood. প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র। প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র দুই দলই সোনা জিতেছে সমান 40টি করে। তবে রূপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা 4টি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি। 40 সোনা, 44 রূপা ও 42টি ব্রোঞ্জ সহ মোট 126টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে 40টি সোনা, 27টি রূপা, 24টি ব্রোঞ্জ সহ 91টি পদক। এশিয়ার দেশ জাপান 20টি সোনা জিতে তৃতীয় হয়েছে। 12টি রূপা, 13টি ব্রোঞ্জ সহ মোট 45টি পদক জিতেছে দলটি। প্যারিসে পদক জিতেছে 89টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। ভারত হয়েছে 71তম, আর বাংলাদেশ একটি পদকও পায়নি। ছেলেদের 100 মিটার দৌড়ের সব প্রতিযোগী 10 সেকেন্ডের কমে দৌড় শেষ করেছেন। এমন দৃশ্য তো এর আগে অলিম্পিকে দেখা যায়নি। কেনিয়ার কিপ ইয়েগন 3টি সোনা জিতলেন। প্যারিস অলিম্পিকে সাফল্যের রূপকথাসম কাহিনী হয়ে রইল। বর্তমান ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন সাবেক খেলোয়াড়রা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করে জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। অন্যদিকে ডিআরইউতে একই দাবি জানান স্বর্ণজয়ী সাবেক শুটাররা। গত 15 বছরে ভেঙে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। দুর্নীতি আর অনিয়মে জর্জরিত হয়ে পড়েছে। তাই ক্রীড়াঙ্গনের চারিদিকেই সোচ্চার জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। মূলত এই ব্যানারে উপস্থিত হচ্ছেন গত 15 বছর যারা বাংলাদেশের ফেডারেশনগুলোতে সুযোগ পাননি কিংবা দূরে সরিয়ে রাখা হয়েছে এমন খেলোয়াড় ও সংগঠকেরা। তাদের দাবি সব কর্মকর্তার পদত্যাগ। নতুন নির্বাচন নিয়ে ঢেলে সাজাতে হবে ফেডারেশনগুলো। এমন দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে একাট্টা হন স্বর্ণজয়ী সাবেক শুটাররা। তারা বলছেন, শুটিং ফেডারেশনে চলছে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা। সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি। বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের তীব্র সমালোচনা করে কমনওয়েলথ এবং সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা সুলতানা বলেন, শুধুমাত্র ক্ষমতার জোরে পদ আঁকড়ে আছেন তিনি। অন্য শুটার বাদ দিয়ে সাব গেমস করিয়েছে, তারপরে অলিম্পিক জুনিয়র অলিম্পিকে তাকে পাঠিয়েছে, তার পারফরমেন্স ছিল না, তারপরও তার ক্ষমতা বলে তার মেয়েকে পাঠিয়েছে। আমরা শুটাররা আমরা শুটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি কিভাবে শুটার তৈরি করতে হয়, শুটারকে কিভাবে মডিফাই করতে হয়, একটা শুটারকে কিভাবে উপরে নিয়ে যেতে পারে। অলিম্পিকে গোল পাবে এত সোজা? শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে গত 12 বছরে সাব গেমসে বাংলাদেশ মাত্র একটি স্বর্ণ জিতেছে উল্লেখ করে সাবেক খেলোয়াড় দাবি তোলেন। এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের পদত্যাগ চাইল বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুরে ক্রিকেট বোর্ডের সামনে এই সংগঠনের ব্যানারে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট বোর্ডকে দলীয়করণ এবং রাজনীতি মুক্ত করার আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন,
কেউ আবার চাপের মুখে পদত্যাগে বাধ্য হচ্ছেন। সেই চাপের চিত্রই দেখা গেল বিসিবির সামনে। ক্রিকেট বোর্ডের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে উপস্থিত হন সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ ক্রীড়া সংগঠকেরা। তাদের দাবি, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের নামে দুর্নীতি চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, শুধু ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনেই কর্মকর্তাদের পদত্যাগ চান তারা। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বোর্ডে আসতে না পারা বঞ্চিত ক্রীড়া সংগঠক বৃন্দ। প্রিয় দর্শক, আপনারা জানেন খেলার জগতের প্রতিটা পর্বে আমরা বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন সংগঠক এবং যারা ক্রীড়া বিশ্লেষক আছে তাদেরকে নিয়ে আসলে কথা বলবার চেষ্টা করি এবং নতুন নতুন তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরবার চেষ্টা করি। ঠিক আজকেও আমার সাথে একজন সংগঠক আছেন, তালহা জোবায়ের, সাধারণ সম্পাদক বাংলাদেশ পেসা পালো অ্যাসোসিয়েশন। তালহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি আপনার কাছে শুনতে চাই যে পেসা পালো নিয়ে নতুন সামনে পরিকল্পনা কি আছে? শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমি বাংলাদেশ পেসা পালো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপবিষ্ট প্রধান যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তাদের দিক নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা আরও উন্নত হবে এবং আমূল পরিবর্তন আসবে। তো পেসা পালো নিয়ে যেটা হচ্ছে যে পেসা পালো আমরা আন্তর্জাতিকভাবে বেশ সাফল্য অর্জন করি বিগত দিনগুলোতে। তবে 2019 সালে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হই। তো এই আমাদের 2023 সালে আপনার ফিনল্যান্ডে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়ে গেছে, আমাদের অংশগ্রহণ করার কথা ছিল। তো আমরা এখানে হচ্ছে যে স্পন্সরের জন্য আর হচ্ছে স্পন্সরের ব্যর্থতার জন্যই আমরা আসলে ওখানে অংশগ্রহণ করতে পারিনি। এটা আমাদের জন্য একটা বড় একটা ব্যর্থতা। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা দীর্ঘ 1 মাস জাতীয় দলের প্রশিক্ষণ দিয়েছিলাম বিদেশি কোচ দ্বারা। তো কিন্তু অংশগ্রহণ না করাটা এটা আমাদের জন্য আসলে একটা হতাশাজনক হয়ে পড়েছে খেলোয়াড়দের জন্য। আর ভবিষ্যৎ যে পরিকল্পনা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমরা এবছরই শেষের দিকে আমরা চাচ্ছি যে এশিয়া কাপ করা, বাংলাদেশে অর্গানাইজ করা। আমরা যদি দেখি যে দেশের পরিস্থিতি, পরিবেশ এবং যদি আমরা স্পন্সর ম্যানেজ করতে পারি তাহলে আমরা বাংলাদেশে এশিয়া কাপটা আয়োজন করব এবং আগামী বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ আয়োজন হবে। তো সেখানে আমাদের প্রস্তুতি এবং অংশগ্রহণ করার মূল লক্ষ্য থাকবে। তালহা, আমরা এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় আসলে আছি, আমাদের ক্রীড়া উপদেষ্টাও আমরা আসলে পেয়েছি। ক্রীড়া অঙ্গনে আসলে কেমন স্বপ্ন দেখছেন, কেমন হতে পারে, কি মনে হয়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ক্রীড়াঙ্গনটা আমরা কেমন দেখতে চাই বা কেমন হওয়া উচিত। সেটা হচ্ছে আমরা এক কথায় যদি বলতে চাই তাহলে আমি বলবো যে অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক। আমাদের যে কতগুলো ক্রীড়া ফেডারেশনগুলো যা রয়েছে এগুলো আসলে এত বছর একটা রেজিম, যেটা একটা রেজিম চলে গেছে। তো ঠিক ক্রীড়াঙ্গনেও কিন্তু এর প্রভাব প্রত্যেকটা সেক্টরে এর প্রভাবটা পড়ে গেছে। তো এখানে আমাদের একটা হচ্ছে আমূল পরিবর্তন দরকার। সেটা হচ্ছে ফেডারেশনের সংগঠক যারা আছেন, এখানে দেখা যাচ্ছে অনেক ফেডারেশনে কোনো নির্বাচন হয় না। ইভেন যারা ক্রীড়াঙ্গন থেকে গ্রাসরুট লেভেল থেকে যারা ক্রীড়া সংগঠক আছে তারা এখানে চান্স পায় না। সেটা হচ্ছে প্রভাবশালী তারা প্রভাবিত হয়ে ক্রীড়াঙ্গনটা একদমই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তো আমি আশা করব যে তারা এই সিস্টেমটা জাতীয় ক্রীড়া পরিষদ এবং জাতীয় অলিম্পিক কমিটি এই ভিতরে যে সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো তারা পরিবর্তন নিয়ে আসবে এবং এখানে তারা একটা জিনিস করতে পারে যেটা হচ্ছে অ্যাথলেট ডেভেলপমেন্ট কমিশন করতে পারে এবং অ্যান্টি করাপশন আপনার কমিশন করতে পারে। তো যারা এটা তদারকি করবে
এবং কী কী পরিবর্তন দরকার মানে এগুলো মানে তারা সেই উপদেশগুলো নিয়ে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন উনি অবশ্যই তার দৃষ্টি গোচর করবো আমি যে তিনি যাতে এটা বিবেচনা করে যে এখানে আসলে প্রত্যেকটা ফেডারেশনেই মানে ক্রীড়া সংগঠকরা যেভাবে অসহায় জাতীয় ক্রীড়া পরিষদের এখানে একটা দায়িত্বশীল একটা ভূমিকা রয়েছে তো সেই জায়গা থেকে আসলে মানে এটা কোঅপারেট করে সবার সাথে কথা বলে এবং মানে যেটা ভালো হয় আমার মনে হয় যে সেই কাজগুলোই তারা করবে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই গত 1 থেকে 1.5 দশকে ক্রীড়াঙ্গনে কোন করাপশনের কথাও যদি বলি যা কিনা সামনে আসলে এখন আমরা যদি চিন্তা করি সেখানে প্রভাব পড়বে না বা সেগুলো নিয়ে কাজ করা হবে। আসলে সেটা হচ্ছে যে অনেকগুলো অনিয়ম বা দুর্নীতি আমরা যদি বলি একদমই যদি ভিতরেরটা একদম যদি আমরা মূলটা যদি আমাদের সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো সেই ক্যান্সারগুলো সব দিকেই ছড়ায় যায়। তো এটা মানে আমার মনে হয় যে আমাদের অ্যাথলেট যারা আছে মানে তারা খুবই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে তাদের সমস্যাগুলো এবং যারা মানে আমরা ক্রীড়া সংগঠক আছি আমরা আমাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি। ইভেন মানে আমরা যদি এই যে ক্রীড়া পরিষদের কথা বলি মানে তাদের যে মানে তদারকিগুলো বা তাদের যে কার্য উন্নয়নশীল এই যে আমাদের অ্যাথলেট আমি স্বাভাবিক মানে কয়েকটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের যারা খেলোয়াড় আছে মানে তাদের প্রত্যাশা থাকে হচ্ছে মানে এই খেলাধুলা করা এবং এখান থেকে ভালো কিছু অর্জন করা জাতীয় দলে খেলা এবং এখান থেকে তারা যাতে একটা তাদের ভবিষ্যৎ মানে তাদের সিকিউরিটি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বলি হেলথ সিকিউরিটি বলি এই জিনিসগুলো যেগুলো আছে এগুলোর আমার মনে হয় বিশাল বড় গ্যাপ আছে। ইভেন সংগঠকের কথা যদি বলি আমাদের মানে ভালো ভালো যে সংগঠকগুলো আছে এই সংগঠকগুলো আসতে পারে না মানে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা আছে যে সংগঠনগুলো আছে তারা দেখা যাচ্ছে মূল যে ঢাকায় যে কমিটি সেন্ট্রাল কমিটি আছে এই কমিটিতে তারা অন্তর্ভুক্ত হতে পারে না মানে পলিটিক্যাল দ্বারা তারা প্রভাবিত হয়। তো এখানে আমার মনে হয় যে এদিকে ভালো নজর দেওয়া দরকার সুনজর দেওয়া দরকার। আর একটা হচ্ছে যে আমরা যদি এই স্টেডিয়ামের আশেপাশেই দেখি এনভায়রনমেন্ট আমাদের খেলার জন্য যে একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে মানে ঢাকার ভিতরেই নাই। তো এখানে মানে আমাদের এরপরে হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে কোনো মানে খুবই কম ফেডারেশন আছে যেগুলো মানে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে থাকে মানে এগুলো আসলে মানে এগুলো আমাদের সর্বাঙ্গে প্রভাব পড়ে যেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ না করি তো আমাদের আসলে যারা মানে এই জেনারেশন আছে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা ক্রীড়াঙ্গনে তাদেরকে আমরা আকর্ষণ করতে পারবো না তারা এখানে মানে আশাহত হবেন আসতে আগ্রহ থাকবে না। তো আমি বলবো যে এই বিষয়গুলো আর কি নজর দিতে হবে আমাদের। ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা যদি বলি সেই উন্নয়ন কেমনভাবে হতে পারে এবং সেই উন্নয়নের জন্য আসলে কি দরকার? আচ্ছা উন্নয়নের যদি কথা বলি আমরা তাহলে আমাদের লক্ষ্য থাকতে হবে আমাদের ভীষণ বড় ড্রিম স্বপ্ন দেখতে হবে। যেমন হচ্ছে আমরা অলিম্পিকের কথা বলি এই প্যারিস অলিম্পিকের কথাই বলি দেখেন এখানে আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তারা কিন্তু কান্ট্রি। তো এখানে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে আগে থেকে আমাদের কোনো এখন মানে অলিম্পিকে কোনো আমাদের মেডেল নাই এটা খুবই হতাশাজনক আমাদের জন্য। ইভেন মানে আপনি যদি সান মারিয়ার কথা চিন্তা করেন পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মানে জনগোষ্ঠী যেখানে 35,000 জনসংখ্যা 35,000 তো তারাও কিন্তু মানে মেডেল আছে অলিম্পিকে। তো আমাদের মনে হয় যে আমাদের এই ভিশনটা ঠিক করে মানে এই লক্ষ্য অনুযায়ী আমাদের আগাতে হবে আমাদের অ্যাথলেটদের ডেভেলপ করতে হবে আমাদের প্রত্যেকটা ফেডারেশন থেকে মানে একদম ডিসক্রিমিনেশন না করে মানে নজর দিতে হবে। যেমন ক্রিকেট আছে ফুটবল আছে বা অন্যান্য যে ফেডারেশনগুলো যেভাবে মানে ওখানে যে ফাইন্যান্স করা হয় বা ওখানে যে গুরুত্বটা দেওয়া হয় এটা যাতে প্রত্যেকটা ফেডারেশনের দিকে গুরুত্ব দেয় এবং হচ্ছে অলিম্পিকে যে ইভেন্টসগুলো আছে এগুলোর প্রতি মানে সুদৃষ্টি অবশ্যই একটু বেশি থাকা উচিত। আরেকটা হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনের অনেকগুলো ফেডারেশন আছে যেগুলোতে আসলে ট্রেনিং করানোর মতো নিজস্ব কোনো ভেন্যু নাই। এটা আসলে বড় ধরনের একটা লেগ যে একটা হচ্ছে স্পোর্টস আছে কিন্তু মানে প্র্যাকটিস করার জন্য মানে অ্যাথলেট ডেভেলপ করার জন্য সেখানে কোনো ভেন্যু নাই আমাদের। তো এই জিনিসটা আসলে দৃষ্টি রাখা দরকার মানে কর্তৃপক্ষের অবশ্যই প্রত্যেকটা ফেডারেশনের জন্য আলাদা আলাদা। যেমন আপনি যদি চিন্তা করেন যে আর্চারি ফেডারেশনের কিন্তু যখন ওদের একটা নির্দিষ্ট ভেন্যু টঙ্গীতে যখন দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু তাদের সাফল্যতা আসে মানে তারা ওখানে ট্রেনিং করার আলাদাভাবে নিজস্ব ট্রেনিং করার সুযোগ সুবিধাগুলো পায় ফ্যাসিলিটিস পায় এগুলো। আরেকটা হচ্ছে যে মানে অবশ্যই খেলোয়াড়দের সিকিউরিটি চিন্তা করতে হবে তাদেরকে প্রফেশনালি নিয়ে আসা মানে এই খেলা থেকে যাতে তারা একটা উপার্জন করে তাদের পরিবার চালাতে পারে। তো সেই ব্যবস্থাটাও আসলে মানে করা দরকার সেটাও চিন্তা করা দরকার কর্তৃপক্ষের। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক এই ছিল আমাদের আজকের পর্বে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে দেখতে থাকুন এটিএন বাংলা।